হ্যাঁ মহারাজ, আমি জানতে চাই যে একজন বিবাহিত স্ত্রীর স্থান কোথায় হয়। একদিকে ভারতের সর্বশ্রেষ্ঠ কবি মহাকবি কালিদাস ও অন্যদিকে মহান বিদ্বান বিদ্যুত্তমা। এইরকম দুই জ্ঞানী বিদ্বানের সমস্যা আমি কিবা সমাধান করব? তার চেয়ে ভালোভাবে কবি কালিদাস বিদ্যুত্তমার মধ্যে এক সাহিত্য চর্চা শুরু করা হোক। এই সাহিত্য চর্চার যার হার হবে তাকে অন্যের কথা মানতে হবে। কিন্তু মহারাজ, আমি নিজেই কবি কালিদাসের কাছে হার মানতে রাজি আছি এবং আমি তার সেবা করতে চাইছি। ন্যায়মূর্তি রাজা মহারাজ বিক্রমাদিত্যের জয় হোক। হে দেবী, তুমি কে আর তুমি কোথা থেকে এসেছো? আমি বিদ্যুত্তমা। বিদ্যুত্তমা? মহারাজ কাশীনরেশের মেয়ে বিদ্যুত্তমা? হ্যাঁ মহারাজ। মহামন্ত্রী, রাজকুমারী বিদ্যুত্তমার সিংহাসনের ব্যবস্থা করুন। মহারাজ, আমি এই সময় আপনার দরবারে সাধারণ প্রজার মতো ন্যায় বিচার চাইতে এসেছি। কিসের ন্যায় বিচার বিদ্যুত্তমা? হ্যাঁ মহারাজ, আমি জানতে চাই যে একজন বিবাহিত স্ত্রীর স্থান কোথায় হয়। একজন বিবাহিত স্ত্রীর স্থান সর্বদা তার স্বামীর চরণেই হয়। আপনি যে কথা বললেন সে কথা কি এখানে উপস্থিত সকল সদস্য কি তা মেনে নেবেন? এই কথাটি মেনে নিতে এখানে কারই বা আপত্তি আছে রাজকুমারী? না মহারাজ না, আপনার এই রাজসভায় এমন একজন ব্যক্তি আছে যে আপনার এই কথা মেনে নিতে অস্বীকার করেন। এখানে কার এত বড় দুঃসাহ আমি জানতে চাই। আমার সন্দেহ আছে মহারাজ, নাম জানার পর আপনি যদি আপনার মতের পরিবর্তন করেন। বিদ্যুত্তমা, আমার নির্ণয় মেঘের মতো রূপ পরিবর্তন করে না। আমার নির্ণয় অটল। তুমি শুধু তার নামটি বলো। মহারাজ, এই রাজসভার মহাকবি আমার প্রতি কবি কালিদাস। কি বললে? তুমি কবি কালিদাসের স্ত্রী? হ্যাঁ মহারাজ, এই কবি কালিদাস আমায় বিবাহ করেছিলেন আর সে এখন তার চরণের আমায় দাসীও বানাতে চান না। আজ আমাদের সামনে ভীষণ সমস্যার সৃষ্টি হয়েছে। একদিকে ভারতের সর্বশ্রেষ্ঠ কবি মহাকবি কালিদাস ও অন্যদিকে মহান বিদ্বান বিদ্যুত্তমা। এইরকম দুই জ্ঞানী বিদ্বানের সমস্যা আমি কিবা সমাধান করব? তার চেয়ে ভালোভাবে কবি কালিদাস বিদ্যুত্তমার মধ্যে এক সাহিত্য চর্চা শুরু করা হোক। এই সাহিত্য চর্চার যার হার হবে তাকে অন্যের কথা মানতে হবে। কিন্তু মহারাজ, আমি নিজেই কবি কালিদাসের কাছে হার মানতে রাজি আছি এবং আমি তার সেবা করতে চাইছি। না রাজকুমারী, না, আমাদেরকে এরকম সুযোগ থেকে বঞ্চিত করবে না। আজ আমরা এই দুই বিদ্বানের মুখ থেকে সাহিত্য চর্চার আনন্দ উপভোগ করতে চাই। শুরু করো বিদ্যুত্তমা, শুরু করো। আচ্ছা বেশ মহারাজ, আমি তবে সাহিত্য চর্চা শুরু করছি। হ্যাঁ বিদ্যুত্তমা, আসন গ্রহণ করো আর তোমার সাহিত্য চর্চা শুরু করো। অস্তচরণ 16 হাঁটু, মাছ ধরতে যায় লাটু, শুকনো ভূমে পেতে যায়, মাছ ধরে চিরকাল। মহারাজ, অষ্টচরণ বলতে যার 8টি পা আছে এবং যার 16টি হাঁটু রয়েছে, শুকনো ভূমে পেতে জাল, মাছ ধরে চিরকাল। অর্থাৎ আমরা জানি এই শুকনো ভূমিতেই একজনাই জাল বাঁধতে পারে, সেটা হচ্ছে মাকড়সা, এবং সে জাল বেঁধে সারা জীবন তার আহার করে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরে
আমরা মাকড়সাকে পেয়েছি। এর সঠিক উত্তর হচ্ছে মাকড়সা। বাহ 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 বাহ, পড়ব পড়ব। দুই অক্ষর নাম তার, হয় এক ধরনের ফল, বাদ দিলে হয় নাচ গানে গণ্ডগোল। দুই অক্ষরে নাম তার, হয় এক ধরনের ফল, বাদ দিলে নাচ গানের হয় গণ্ডগোল। অর্থাৎ এই উত্তর হলো তাল। তার কারণ তাল ছাড়া নাচ গান অসম্পূর্ণ। তাই মহারাজ এই উত্তর হচ্ছে তাল। বাহ 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 বাহ, পড়ব পড়ব। সংস্কৃত অক্ষরে লেখা মহাভারত ছিল। বাঙালি পড়িয়া তাহা বুঝিতে নারিল, কোন মহাজন তাহা বাংলাতে লিখিল, বাঙালির মনে মহাপ্রেম ঢেলে দিল। সংস্কৃত ভাষায় যে মহাভারত লেখা ছিল সেটিকে বাংলাতে অনুবাদ করেছিলেন আমাদের মহাজন কাশীদাস। সেটি বাংলাতে অনুবাদ করে বাঙালির মনে ও প্রাণে প্রেম জাগিয়েছিল। বাহ 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 বাহ, পড়ব পড়ব। সন্ধ্যা সকালে দি সারা, সেই সারা গেল বামন পাড়া। সন্ধ্যা সকালে দি সারা, সারা গেল বামন পাড়া। মহারাজ এর উত্তর হবে শঙ্খধ্বনি। গাছের পাতা কোন রমণী করিল ভক্ষণ, পাতা খেয়ে গর্ব হলো শুনব এখন, সেই গর্ভে জন্মেছিল নিজেই ভগবান। কোন রমণী খেয়েছিল বলো এখন। কি এবার কালিদাস, জবাব দাও, জবাব দাও। এই সাহিত্য চর্চায় বিদ্যুৎতমার জয় হলো এবং কালিদাসের পরাজয় হলো। জয় বিদ্যুৎ তোমার জয়, 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 জয় বিদ্যুৎ তোমার জয়। আজকের সভা এখান থেকেই সমাপ্ত হলো। নমস্কার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।